কলকাতার পত্রিকায় মির্জা ফখরুলের বক্তব্য নিয়ে রাজনীতির মাঠে তোলপাড়। বিএনপির কাছে ৩০টি আসন চাওয়ার দাবি অস্বীকার জামায়াতের। নির্বাচন ভণ্ডুলের চক্রান্ত দেখছে এনসিপি। বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। ডব্লিউটিও এর প্রধানের সঙ্গে সাইডলাইন বৈঠকে ডক্টর ইউনুস। নিউ ইয়র্কে আখতারকে হেনস্থার প্রতিবাদে ফুঁসছে এনসিপি। রাজধানীতে বিক্ষোভ, নিরাপত্তায় ব্যর্থতার অভিযোগ, দায়ী কর্মকর্তাদের শাস্তি ও কনসুলেট প্রধানের পদত্যাগ দাবি। শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, বিকল্প চেয়ে আবেদনের আহ্বান ইসির। আইনি যুক্তি দেখাতে পারেনি কমিশন, দাবিতে অটল থাকার ঘোষণা নাগরিক পার্টির। এবং রাকসুর পর এবার পেছালো চাকসু নির্বাচনও। 12 অক্টোবরের পরিবর্তে ভোট গ্রহণ 15 তারিখ। প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতেই কমিশনের সিদ্ধান্ত। প্রবাসের সময় সঙ্গে আছি তুষার আহমেদ ইমন। ৩০টি আসন ছাড় নিয়ে সমঝোতা না হওয়ায় পিয়ারের দাবি সামনে এনে বিএনপির ওপর চাপ সৃষ্টির কৌশল হাতে নিয়েছে জামায়াত। তাদেরকে আর মাথায় উঠতে দেওয়া হবে না। কলকাতার দৈনিক পত্রিকায় এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্ধৃতি দিয়ে এমন এক সাক্ষাৎকার প্রকাশ করেছে। তবে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে দাবি করেছে বিএনপির মিডিয়া সেল। বিস্তারিত আহমেদ সালেহিনের রিপোর্টে। 2 যুগের বেশি সময় ধরে বন্ধুত্ব থেকে হঠাৎ প্রতিদ্বন্দ্বী। বর্তমানে দেশের অন্যতম 2 রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের এমন মুখোমুখি অবস্থান নিয়ে নানা মহলে রয়েছে প্রশ্ন, সাধারণ মানুষের মাঝেও রয়েছে কৌতূহল। 2 দলের এমন বিপরীতমুখী অবস্থানের কারণ আগামী নির্বাচনে চাহিদা মতো 30টি আসন না দেয় নাখোশ জামাতে ইসলামী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বিস্ফোরক মন্তব্য উদ্ধৃত করা হয় ভারতের কলকাতার বাংলা দৈনিক এই সময় পত্রিকায়। পত্রিকাটি জানায়, সম্প্রতি সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়কে ঢাকার গুলশানে এক সাক্ষাৎকার দেন মির্জা ফখরুল। সেই সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সমঝোতায় মনোপুত না হয়ে বিএনপিকে চাপে রাখতে পিয়ারের দাবি সামনে এনেছে জামায়াত। তাদেরকে আর মাথায় উঠতে দেওয়া হবে না বলে সাফ জানান বিএনপি মহাসচিব। মন্তব্য করেন, জামাত যত বড় না শক্তি, বিএনপি অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে তাদের। সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে নিয়েও কড়া মন্তব্য করেন মির্জা ফখরুল। সেখানে দাবি করেন, এনসিপি এখন আর কোনো শক্তি নয়, তারা ডাকলে এখন আর লোক আসে না। দলটির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেয়া। তবে দলটি বিএনপির কাছে আসন সমঝোতার কোনো প্রস্তাব দেয়নি বলেও জানান ফখরুল। অবশ্য সাক্ষাৎকারে জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের অবদানের কথা স্বীকার করেন মির্জা ফখরুল। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এমন সংশয়ের জবাবে মির্জা ফখরুল দৃঢ়তার সঙ্গে জানান, আগামী রমজানের আগেই হবে ভোট। তবে চূড়ান্তভাবে রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে ডক্টর ইউনুস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে ভোট না হলে মার্চেই তিনি ক্ষমতা ছেড়ে দিবেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ তাদের শরিকরা আগামী নির্বাচনে অংশ নিলে আপত্তি নেই বিএনপির, এমনটা দাবি করা হয় ওই সাক্ষাৎকারে। বলা হয়, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ প্রয়োজন। শেখ হাসিনা গত 15 বছরে প্রতিপক্ষকে ভোটে অংশ নেওয়ার সুযোগ দেয়নি, তার শাস্তি তারা পেয়েছেন। তাই বিএনপি তাদের মতো সেই অন্যায় করতে চায় না। তবে আওয়ামী সরকারের হাতে প্রাণহানি ও রক্তপাত দেখেছে বলে জনগণ এখন তাদের সম্পূর্ণ বিরোধী, সাক্ষাৎকারে বলেন বিএনপি মহাসচিব। এদিকে ভারত আওয়ামী চশমায় বাংলাদেশকে দেখে ভুল করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ভুল বোঝাবুঝির অবসান হতে হবে। বিএনপি মহাসচিব দাবি করেন, জামায়াতের রাজনীতির সঙ্গে তাদের কোনো মিল নেই, তারা শুধুই নির্বাচনের শরিক। জামায়াতকে আর কোনো সুবিধা দিতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন মির্জা ফখরুল। সংবাদটি এমন সময় প্রকাশ হয় যখন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে জামায়াত এনসিপি নেতাদের সঙ্গে নিউ ইয়র্কের পথে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ভারতের কলকাতার দৈনিক পত্রিকা এই সময়ে দেয়া মির্জা ফখরুলের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে দাবি করেছে বিএনপির মিডিয়া সেল। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং ও মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, সাক্ষাৎকারে যে বক্তব্য উল্লেখ করা হয়েছে তা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেননি, যা ভুল ও বিভ্রান্তিকর। সিনিয়র রাজনীতিবিদ হিসেবে বিএনপি মহাসচিব কোনো অবান্তর কথা বলেন না। এ ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।
এদিকে কলকাতার পত্রিকায় দেয়া বিএনপি মহাসচিবের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামী। বিএনপির কাছে ৩০ আসন ছাড় চাওয়ার দাবি অস্বীকার করেছে দলটি। অন্যদিকে এনসিপির ডাকে লোক আসে না মির্জা ফখরুলের এমন দাবি উড়িয়ে দিয়েছে তরুণদের দলটি বলছে বিপুল জনসমর্থন আছে তাদের। আওয়ামী লীগ সহ অভ্যুত্থান বিরোধীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার পক্ষে নয় বলেও সাফ জানায় এনসিপি। সানবির রুপলের রিপোর্ট। জুলাই সনদের আইনি ভিত্তি সুষ্ঠু নির্বাচন, সংসদে 2 কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে জামায়াত ইসলামী। ভারতীয় পত্রিকা এই সময়কে দেয়া সাক্ষাৎকারে বিএনপিকে চাপে রাখতে এই আন্দোলন বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিস্ফোরক সব মন্তব্য করেন যা ঝড় তুলেছে রাজনীতিতে। মহাসচিবের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জামায়াত। বিবৃতিতে জামায়াত সম্পর্কিত তথ্যের প্রমাণ মির্জা ফখরুলকে দিতে বলেছে দলটি। অন্যথায় জনগণের সামনে দুঃখ প্রকাশ করার আহ্বান তাদের। আমাদের পক্ষ থেকে মির্জা ফখরুলের দাবি অস্বীকার করে জামায়াত বলছে তাদের আন্দোলন জনগণের দাবি। 30টি আসন ছাড় নিয়ে সমঝোতার প্রস্তাবও মিথ্যা। তো এটা একটা অসত্য বক্তব্য। এই ধরনের কোনো আলোচনা বিএনপির কারোর সাথেই হয় নাই। জামায়াতকে আর মাথায় উঠতে দেয়া হবে না মির্জা ফখরুলের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় জামায়াত নেতা বলেন তারা জনগণের সমর্থন নিয়ে রাজনীতি করেন, কারো মাথায় ওঠার জন্য নয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই দাবি যেন কাকে চাপে রাখা বা কাকে খুশি করার জন্য এটা আমরা করি নাই। এটা আমরা জনকল্যাণেই ভেবেচিন্তেই আমরা এটা দিয়েছি। এটা শুধুমাত্র তো আমাদের দাবি না, এখন এটা একটা অর্থে বলা যায় এটা একটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে। সাক্ষাৎকারে এনসিপি নিয়েও মন্তব্য করেন মির্জা ফখরুল। বলেন এনসিপির ডাকে এখন আর লোক আসে না। এই বক্তব্যের বিরোধিতা করে এনসিপি বলছে জুলাই পদযাত্রায় বিপুল জনসমর্থন মিলেছে, বরং গত 17 বছরে বিএনপিকেই ছোট দল মনে হয়েছে। এনসিপির ডাকলে লোক আসে না, আমার ধারণা ওনার কিছু তথ্যের ঘাটতি আছে। 60 জেলায় আমরা যে পদযাত্রা করলাম প্রত্যেকটা জেলায় বিপুল জনগণের সাড়া দেখা গেছে। বিএনপি এত বড় দল গত 17 বছর মনে হয় নাই। সেদিকে আমাদের বয়স মাত্র 6 মাস। এখনই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে এই ধরনের কথা বলতে হচ্ছে, এটাই কিন্তু আমাদের শক্তিমত্তার পরিচয়। আওয়ামী লীগ ও 14 দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে থাকায় মির্জা ফখরুলের বক্তব্যের নিন্দা জানিয়ে বিষয়টি নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র বলে মন্তব্য করেন সরওয়ার তুষার। তিনি চান আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল সবাই নির্বাচনে আসুক। এটা খুবই ভয়ঙ্কর এবং আপত্তিকর বক্তব্য এবং আমরা আমাদের দল থেকে সর্বোচ্চ তীব্র নিন্দা জানাই। কোনোভাবেই আগামী নির্বাচনে যদি আপনি আওয়ামী লীগকে অংশ নেন, এই পরিকল্পনাটা হচ্ছে আগামী নির্বাচনকে ভণ্ডুল করার পরিকল্পনা। অন্য রাজনৈতিক দলের মতো ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই এনসিপির, তবে তার আগেই বিচার ও সংস্কার নিশ্চিত করার দাবি দলটির। সানবির রুপল, সময় সংবাদ, ঢাকা। উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে দিনাজপুরে বিএনপির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি। জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ যদি সংবিধান হয়, তাহলে জনগণকে সেই মত প্রকাশের সুযোগ তো আপনাকে দিতে হবে এবং আপনি আপনার নির্বাচনী ম্যানিফেস্টো, দলীয় ম্যানিফেস্টোতে আপনি দিয়ে জনগণের কাছে যান, সিদ্ধান্তটা জনগণ নিক। এদিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন অপপ্রচার চালিয়ে পতিত স্বৈরাচারকে পুনর্বাসনে চক্রান্ত করছে একটি মহল। বিএনপির মনোনয়নের নামে মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হতে দলীয় কর্মীদের আহ্বান জানান তিনি। জনগণ অবলোকন করছে যে গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার গোপন মিশনে নেমেছে একটি চক্র। সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ ও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের 80তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ডব্লিউটিও এর মহাপরিচালক ডক্টর এনগোজি অকোনজো-ইওয়ালার সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি। এ সময় ডব্লিউটিওর মহাপরিচালক সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময়সীমা নির্ধারিত রয়েছে 2026 সালের ডিসেম্বর পর্যন্ত। এর আগে নিউ ইয়র্ক সফরের দ্বিতীয় দিনে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 9টায় শুরু হওয়া অধিবেশনে তার সঙ্গে ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল। অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধান উপদেষ্টা উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন ও চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেটের সঙ্গে বৈঠক করেন।
এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। সাকি, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের যে মূল পর্ব বিতর্ক, যেখানে রাষ্ট্র এবং সরকার প্রধানরা বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখেন, ভাষণ দেন, সেটি আজ শুরু হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টায় এবং সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও অংশগ্রহণ করেছেন, সেই অধিবেশনে যোগ দিয়েছেন। যদিও এই বিতর্ক পর্বে ২৬ তারিখ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলায় ভাষণ দেবেন। তবে আজকে যে উদ্বোধনী পর্ব বিতর্কের, সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ঘিরে কিন্তু উত্তাপ ছড়িয়েছে। পাশাপাশি জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসও তার বক্তব্যে কিন্তু জোরালোভাবে বিশ্ব নেতাদের কাছে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জাতিসংঘের বিশ্ব দরবারে দাঁড়িয়ে বলেছেন যে জাতিসংঘ কার্যকর নয়, জাতিসংঘ আসলে ব্যর্থ হয়েছে। তিনি এই কথা যখন বলেছেন, তার আগে মহাসচিব অ্যান্টনিও গুতেরেস তিনিও কিন্তু বলেছেন যে বৈশ্বিক পরিস্থিতি, যে অশান্তি, যুদ্ধ বিগ্রহ, এসবের জন্য বিশ্ব নেতারাই আসলে দায়ী। এজন্য তিনি বিশ্ব নেতাদের প্রতি আবারও উদাত্ত আহ্বান জানিয়েছেন সারা পৃথিবীতে দারিদ্র্য বিমোচন, শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধ বন্ধের। এর আগে, এই অধিবেশনের আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিশ্ব ব্যাংকের প্রধান অজয় বাঞ্জা এবং বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধানের সঙ্গে, মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছেন। সেই সব জায়গাগুলোতে বাংলাদেশের উন্নয়ন, অর্থনীতি, বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে বিশ্ব নেতাদের সঙ্গে কথা হয়েছে সরকার প্রধানের। এবং এই আজকে যে অধিবেশন ছিল, সেই অধিবেশনে উপদেষ্টা পরিষদের ৩ সদস্য উপস্থিত ছিলেন জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী। কিন্তু সরকার প্রধান যে রাজনৈতিক নেতৃবৃন্দকে তার সফরসঙ্গী করে নিয়ে এসেছেন, তারা কিন্তু আজকে মঙ্গলবারের জাতিসংঘের কোনো অধিবেশনে তারা যাননি, তাদেরকে আজকে দেখা যায়নি। অর্থাৎ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং সেই সঙ্গে এনসিপির ২ নেতা ডক্টর তাসনিম জারা এবং আক্তার হোসেন, তারা কিন্তু আজকে এই অধিবেশনে যাননি। কিছুক্ষণ আগে প্রেস সচিব শফিকুল আলম তিনি আমাদের গণমাধ্যমকে ব্রিফ করেছেন। তিনি আবারও বলেছেন যে প্রতিটি পর্যায়ে, সাইড লাইনে, বৈঠকে এবং সভায় ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের উন্নয়নে বিশ্ব নেতাদেরকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন, সহযোগিতার আহ্বান জানিয়েছেন এবং সেই সঙ্গে আগামী ফেব্রুয়ারিতে যে একটি অবাধ এবং নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক এবং উৎসবমুখর ভোটের আয়োজন করতে চান, সেই বিষয়টি আবার তিনি বিশ্ব দরবারে তুলে ধরেছেন বিভিন্ন পর্যায়ে। এই ছিল আমার কাছে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দ্বিতীয় দিনের অধিবেশনে যোগদান, তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নিউ ইয়র্কে এনসিপি নেতাদের উপর হামলার ঘটনায় কনসুলেট প্রধানের পদত্যাগ চেয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। হামলাকারীদের পাশাপাশি সম্পৃক্ত কর্মকর্তাদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান তিনি। মঙ্গলবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এদিকে এনসিপি বিক্ষোভে দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ভারতের আশীর্বাদে কেউ ক্ষমতায় যেতে চাইলে তা পূরণ হবে না। নিউ ইয়র্কে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ রাজনীতিবিদদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন ঢাকা মহানগর এনসিপির নেতাকর্মীরা। বিকেল ৫টায় শাহবাগ থেকে শুরু হওয়া মিছিল শেষ হয় বাংলা মোটরে। সংক্ষিপ্ত বক্তব্যে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ভারতীয় গণমাধ্যমে দেওয়া বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদ জানান। আর ভারতের আশীর্বাদে কেউ ক্ষমতায় যেতে চাইলে তা পূরণ হবে না বলে মন্তব্য করেন মুখ্য সংগঠক সার্জিস আলম। যদি আপনাদের পলিটিক্স ভারত নিজে হয়ে থাকে, তাহলে আপনারা আমাদেরকে জানান, আমরা তাহলে আপনাদের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেব। ভারতের সাথে নেগোসিয়েশন করে, তাদেরকে খুশি করে, আওয়ামী লীগকে পিঠ চাপড়ে তারা কি এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় আসতে চায় কিনা? ভারতের আশীর্বাদে এই বাংলাদেশে কোন দল আর ক্ষমতায় আসতে পারবে না। এদিকে বিকেলে বাংলা মোটরে জরুরি সংবাদ সম্মেলনে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আখতার হোসেনের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত
ভিতর থেকে এই ইনফরমেশনগুলো লিক করা হয়। নিউ ইয়র্কের কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, ফ্যাসিবাদের জমানায় নিয়োগকৃত আওয়ামী দোসরদের ফরেন মিনিস্ট্রি থেকে অপসারণ করতে হবে। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি করলে বিএনপির জন্য তা কাল হয়ে দাঁড়াবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে, তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। জাতীয় নাগরিক পার্টি ও গণঅধিকার পরিষদের একীভূত হওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন এনসিপির শীর্ষ নেতা। চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী রাজনীতিকদের উপর হামলাকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে রাজনৈতিক সহিংসতা এবং ভয়ভীতি প্রদর্শন বরদাস্ত করা হবে না বলে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ ঘটনায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করা হয় বিবৃতিতে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি ও কূটনৈতিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি করা হয়েছে। মঙ্গলবার রাতে এক সংবাদ বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপি নেতা আক্তার হোসেন ও তাসনিম জারার উপর হামলায় দুঃখ প্রকাশ করা হয়। এমন কর্মকাণ্ডকে শেখ হাসিনার আমলের সহিংস রাজনৈতিক সংস্কৃতি বলে উল্লেখ করা হয়। সরকার এই অশুভ উত্তরাধিকার ভেঙে দিয়ে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ বলেও বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে আরও জানানো হয়, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গী রাজনৈতিকদের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করে ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিউ ইয়র্কে যা ঘটেছে তা আবারও প্রমাণ করল আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না। মঙ্গলবার বিকেলে এক ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, দলটি আজ পর্যন্ত যা অন্যায় করেছে সবকিছুর বিচার আইনের মাধ্যমেই হবে। দল এবং দেশের স্বার্থে সবাইকে ধৈর্য ধরতে আহ্বান জানান মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়ে নিউ ইয়র্কের বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সোমবার রাতে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম ছুড়ে মারেন আওয়ামী লীগের সমর্থকরা। তালিকায় না থাকায় শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি। দলটিকে বিকল্প প্রতীকের জন্য আবেদন করতে বলেছে নির্বাচন কমিশন। ইসি সচিব আক্তার আহমেদ জানান, নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার ভেতর থেকেই প্রতীক নিতে হয়। এদিকে সংবাদ সম্মেলন করে শাপলা প্রতীক নিয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছে এনসিপি। নির্বাচন কমিশনের তফসিলে ৬৯টি প্রতীকের সঙ্গে নতুন ৪৬টি যুক্ত করে ১০ জুলাই ১১৫টি প্রতীক আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায় কমিশন। তবে এর মধ্যে শাপলা না থাকায় বারবার ইসির শরণাপন্ন হয় শাপলা প্রতীক চাওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সবশেষ সোমবার সিএসির সঙ্গে সাক্ষাৎ করে এনসিপিকে শাপলা প্রতীক না দেয়া হলে মাঠে নামার হুঁশিয়ারিও দেয় দলটির মুখ্য সমন্বয়ক। নিবন্ধনটা যেই প্রতীকে হবে এটা অবশ্যই শাপলা এর ব্যত্যয় করা যাবে না। তবে মঙ্গলবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে ইসির সচিব বলেন, ইসির ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই, যার কারণে এনসিপিকে বিকল্প প্রস্তাব পাঠাতে হবে। প্রতীকের যে তালিকা, সেই তালিকায় শাপলা প্রতীক নেই। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের ১১৫টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? ওনাদেরকে বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ২৮ সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষক সমাজের প্রতিনিধি, এখন এটা ২৮ তারিখে আমরা এটাকে করব, ধারাবাহিকভাবে তারপরে শিডিউলটা করব। ইসির এমন বক্তব্যের পর সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শাপলা প্রতীকের দাবি থেকে সরছে না তার দল। শাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি, ফলে আমরা এখন পর্যন্ত শাপলা প্রতীকই অটল আছি। এর আগে শাপলা, মোবাইল ফোন এবং কলম প্রতীক চেয়ে নিবন্ধনের জন্য আবেদন করেছিল এনসিপি। পরে শাপলা প্রতীক নিয়ে দুই দলের জটিলতা তৈরি হলে পুনরায় শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা প্রতীক চেয়ে চিঠি দেয় দলটি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ৩ দিন পেছানো হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। নতুন তারিখ অনুযায়ী আগামী ১৫ অক্টোবর হবে ভোট। এছাড়া নির্বাচন উপলক্ষে ১২ থেকে ১৮ অক্টোবর সব ধরনের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম
বন্ধ থাকবে। চাকসু নির্বাচন কমিশনার জানান, দুর্গাপূজায় টানা 9 দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় প্রচার কার্যক্রম ব্যাহত হবে বলে প্রার্থী ও শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনী ঢামাডোলে ভাটা রাকসুর পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনও পেছানো হলো। ভোটের দিনক্ষণ 12 অক্টোবরের পরিবর্তে নির্ধারণ করা হয়েছে 15 অক্টোবর। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনার জানান, দুর্গাপূজায় ক্যাম্পাস 9 দিন বন্ধ থাকায় ঠিকমতো প্রচারণা চালাতে পারবে না প্রার্থীরা। তাই শিক্ষার্থী ও প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ভোটের তারিখ পরিবর্তন করা হয়েছে। অ্যানোনিমাস সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু হল এবং হোস্টেল সংসদ ইলেকশন 12 তারিখ রবিবারের পরিবর্তে 15 তারিখ বুধবারে নির্ধারণ করা হলো। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী ও বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। বলছেন, এতে নির্বাচনের প্রস্তুতিও ভালো হবে। নির্বাচন পেছানোর সুনির্দিষ্ট কারণ জানতে চায় ছাত্র শিবির। একবার যখন পিছাইছে তখন আবার পিছাইতে পারে, কারণ পিছনের রিদমটা শুরু হইলো। আমাদের দাবি হচ্ছে যত দ্রুত সম্ভব কোনো প্রকার বিলম্ব ছাড়া যাতে নির্বাচনটি করা হয়। আমরা চাইছিলাম যাতে জিনিসটাতে আর একটু বেশি পেছানো যায়, যাতে হচ্ছে শিক্ষার্থীরা আসুক, আমরা হচ্ছে প্রচারণা ঠিকমতো চালাই। প্রশাসন হয়তো আশঙ্কা করতেছে, কারণ বিসিএস পরীক্ষা এবং দীর্ঘ একটা ছুটির পরে স্টুডেন্টরা বাড়ি থেকে আসবে কিনা, যার কারণে আমরা প্রস্তাবনা দেওয়ার আগেই প্রশাসন একটি ভালো কাজ করেছে। আমরা স্যারদেরকে বলছি, আপনারা কিসের ভিত্তিতে পরিবর্তন করেছেন এটার একটা ব্যাখ্যা আমাদেরকে দিতে হবে। চাকসু নির্বাচনকে কেন্দ্র করে 12 অক্টোবর থেকে 18 অক্টোবর সব ধরনের পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম। জমি বিক্রি না করায় দীর্ঘ 9 মাস ধরে এক পরিবারের বাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখার অভিযোগ উঠেছে একটি শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন এক বিধবা নারী ও তার ছেলে। দাবি, মই ও গাছ পেয়ে ঝুঁকি নিয়ে নিজ বাড়িতে যাতায়াত করতে হচ্ছে তাদের। ঘটনাটি গাজীপুরের শ্রীপুর এলাকার। তবে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করার আশ্বাস স্থানীয় প্রশাসনের। জুনায়েদ রুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। সীমানা প্রাচীর টপকে বাড়ি থেকে বের হচ্ছেন 50 এক নারী। বাড়ির চারপাশে বাঁশের বেড়া দেয়ায় প্রায় 9 মাস ধরে এমন দুর্ভোগে দিন কাটাচ্ছেন গাজীপুরের শ্রীপুরের কেওয়া পূর্বখণ্ড গ্রামের শামসুন নাহার বেগম। 5 বছর আগে স্বামী মারা যাওয়ার পর বাড়ির 3টি রুমের ভাড়া দিয়ে চলত শামসুন নাহারের সংসার। কিন্তু গত বছর তার বাড়ির চারপাশের জমি কিনে নেয় একটি শিল্প প্রতিষ্ঠান। তারপর থেকে একরকম গৃহবন্দী অবস্থায় তিনি। অভিযোগ করেন, বাড়ির বাকি অংশের জমি দখলে নিতে সামনের রাস্তা দিয়ে চলাচল বন্ধ করে দিয়ে যাতায়াতে বাধা সৃষ্টি করছে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা। তাই বাধ্য হয়ে মই বেয়ে পেছনের অংশ দিয়ে চলাচল করতে হয়, যার কারণে চলে গেছে ভাড়াটিয়ারাও। এ বিষয়ে থানায় অভিযোগ করেও সুরাহা মেলেনি। উল্টো তাদের মারধর করে প্রতিষ্ঠানটির লোকজন। আমি তো ফকির আর ফকির হয়ে দেখতেছি। আমার বাড়ি ঘর ভাঙ্গা চুরা আমারে মাছ দূর করে লুটপাট করে লইয়া গেছে। লইয়া যাওয়ার পরে তারপরে চতুর্বামে আমার একটা বেড়া দিয়ে আটকেছে। ফরিদুল ইসলাম বাবলু উনি সব করাইছে আর কি লোকজন দিয়া, এবং যার কাছ থেকে জায়গা কিনছিলাম সেও জড়িত। শ্রীপুর থানায় অভিযোগ করি, কিন্তু শ্রীপুর থানায় অভিযোগ পুলিশরাও তারা কোনো অ্যাকশনে যায় নাই। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা। আমি যে মারধর করছি এটা সে মিথ্যা। আমার কোম্পানি বলছে আমার বাউন্ডারি করে দাও, আমি বাউন্ডারি করে দিচ্ছি, ঠিক আছে। আমি আমার যিনি হুকুম দিচ্ছে আমি ওই কাজটা করছি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, যেহেতু জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ আইনিভাবে বৈধ, তাই দুপক্ষকে দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। যদি পূর্বতন সময় এটা রাস্তা হিসেবে ব্যবহার হয়ে থাকতো তাহলে আমরা হয়তো বা রাস্তা নিজে থেকে তৈরি করে দিতে পারতাম, কিন্তু একেবারেই ব্যক্তিগত সম্পত্তির উপরে উচ্ছেদ কার্যক্রম চালানো যায় না। উনি যেন রাস্তা প্রোভাইড করেন, এটার আমরা ব্যবস্থা নেব। আশা করতেছি উনি আমাদের দ্বারা প্রভাবিত হয়ে উনি রাস্তা প্রোভাইড করবেন। 2006 সালে স্থানীয় আমজাদ হোসেনের কাছ থেকে 2 কাঠা জমি কিনে বাড়ি নির্মাণ করেছিলেন বৃদ্ধার স্বামী আমিরুল ইসলাম। বড় ছেলের বিয়ের পর এই বাড়িতেই ছোট ছেলেকে নিয়ে বাস করেন শামসুন নাহার। সময় সংবাদ, গাজীপুর। প্রবাসের সময় আরও থাকছে। এশিয়া কাপে ফাইনালের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আজ ভারতের চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ। টিম ইন্ডিয়াকে হারানোর সুযোগ দেখছেন সিমন্স। পরপর 2 দিন ম্যাচ থাকায় অসন্তোষ। বিভাজনের রাজনীতি অস্থিরতা তৈরি করছে। এ কারণে রাজনৈতিক আলাপ থেকে দূরে থাকতে চান শিক্ষক শিক্ষার্থীরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাতীয় নীতি প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে এমন মন্তব্য করেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ডাকসু নির্বাচন প্রসঙ্গে বলেন, কেবল শিক্ষার্থীদের জন্যই যুদ্ধ ও যন্ত্রণা মাথায় নিতে হয়েছে। জুলাই আন্দোলনে তরুণদের ভূমিকা তুলে ধরে সব ক্ষেত্রে তরুণদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরে প্রতিযোগিতা অনুষ্ঠানে 40টি জাতীয় নীতি সম্পর্কিত প্রজেক্ট তুলে ধরেন শিক্ষার্থীরা।
Youth in Bangladeshi politics arena, they are তার কথা বলার শুধুমাত্র lastly policy alternatives with actionable frameworks. That is basically empowering the existing parliamentary standards. টিমটা হচ্ছে So these are our not just the people who are দলান্ধ ভয়াবহ রকম সংকীর্ণ কোন ক্ষেত্রে রক্তাক্ত রাজনীতি পুরো রাজনৈতিক ব্যবস্থার উপর মানুষকে বীতশ্রদ্ধ করে ফেলেছে। আমার মতো বুড়োরাও বীতশ্রদ্ধ কোন ক্ষেত্রে, আমি নিজে এবং আমার শিক্ষার্থীদেরও একটা বড় অংশ বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে। ডিসেম্বরে মূল্যস্ফীতি 7% নামিয়ে আনতে ভোগ্যপণ্য আমদানিতে বিধিনিষেধ তুলে নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে এলসি সহজ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, এলসি খোলার ক্ষেত্রে ডলার সংকটে পড়বেন না ব্যবসায়ীরা। গত আগস্টে 3 বছরের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি দেখে বাংলাদেশ। এ মাসে সার্বিক মূল্যস্ফীতি 8.29% থাকলেও খাদ্য মূল্যস্ফীতি ছিল 7.60%। খাদ্য মূল্যস্ফীতি আরও কমিয়ে ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি 7% নামিয়ে আনার ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক। সে লক্ষ্যে এবার এলসি সহজ করে ভোগ্যপণ্যের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত, এলসি খোলায় কোনো বিধিনিষেধ আরোপ করা হবে না। সরবরাহ স্বাভাবিক রেখে বাজার স্থিতিশীল রাখতে তুলে নেওয়া হবে মার্জিন। যে সকল পণ্য শুধুমাত্র অভ্যন্তরীণ উৎপাদন দ্বারা মেটানো সম্ভব হয় যোগান, বাজারের যোগানটা, সেক্ষেত্রে বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। ওই ইম্পোর্ট যদি বাধাগ্রস্ত হয় তবে স্কারসিটি দেখা দেবে বাজারে পণ্যের, আবার মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। এই কারণে মূল্যস্ফীতির পয়েন্ট অফ ভিউ থেকেও বা কন্ট্রোলের পয়েন্ট অফ ভিউ থেকেও বাংলাদেশ ব্যাংক চাচ্ছে যে এই ভোগ্যপণ্য আমদানি যাতে স্মুথলি হয়। বাজারে ডলারের সংকটও নেই, ফলে এলসি খোলার ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার সংকটে পড়বেন না ব্যবসায়ীরা, বলছে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। এমন না যে 2-3টা ব্যাংকের কাছে অনেক বেশি ডলার চলে আসতেছে, বাকিদের নাই, তা না। অনেক বেশি সলভেন্ট এবং সলভেন্ট ব্যাংকের সংখ্যা অনেক বেশি। তার মানে এলসি খুলতে হলে পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে তারা কোনো প্রকার সমস্যায় পড়বে না। সবশেষ 2022 সালের জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল 7-এর ঘরে। আগামী বছরের প্রথম প্রান্তিকে এটি আরও কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। নীতি সহায়তার সব অভাবে সম্ভাবনা থাকার পরও খেলনা শিল্পে সুবিধা করতে পারছেন না দেশীয় উদ্যোক্তারা। তাদের অভিযোগ, খেলনা আমদানির চেয়ে এর কাঁচামাল আমদানিতেই শুল্ক অনেক বেশি। এনবিআরের সদস্য জানান, শুল্ক ছাড় দেওয়ার ক্ষমতা রাজস্ব বোর্ডের নেই। আইএমএফের শর্ত থাকায় বছরের মাঝখানে শুল্ক ছাড় দেওয়ার কোনো সুযোগই নেই। বিশ্বে খেলনার বাজার প্রায় $325 বিলিয়ন। বিশাল এ বাজারে 2022-23 অর্থ বছরে বাংলাদেশের রফতানি ছিল মাত্র $7.70 কোটি। মঙ্গলবার সকালে মতিঝিলে ঢাকা চেম্বারের এক আলোচনা সভায় উদ্যোক্তারা বলেন, চড়া শুল্কের কারণে সম্ভাবনা থাকার পরও মানসম্মত খেলনা তৈরি করা যাচ্ছে না। কাঁচামাল আমদানিতে বন্দরে জটিলতা তো আছেই। Market is around $324 billion. So সেখানে we are very fraction of the percentage we are getting, but we have more further scope. একটা রেজিন কিনলাম $1.2, আমরা অ্যাসেসমেন্ট করতেছি 1.6। যখন আমরা এই কথাগুলো যখন কাস্টমকে বলি, কাস্টমার বলছে যে এটা ভাই আমার করার কিছু নাই। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানান, ক্ষতিকর রাসায়নিক মুক্ত কাঁচামাল দিয়ে খেলনা তৈরি করা হোক, এটাই চায় সংস্থাটি। ডিজিটাল প্লাস্টিক প্রোডাক্টের দিকে, পাসপোর্টের দিকে যাওয়ার জন্য, কারণ এটা হচ্ছে একদম ম্যানুফ্যাকচারিং ফেজ থেকে শুরু করে একদম এন্ড অফ লাইফ পুরোটাই এটা দিয়ে কভার হবে। খেলনা শিল্পের প্রসারে নীতি সহায়তার তাগিদ দেন ডিসিসিআই সভাপতি। মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ একবার, আপনাদের সাথে একবার, ট্যারিফ কমিশনের সাথে একবার, মিনিস্ট্রি অফ কমার্সের সাথে একবার হয়, সেটাকেও একটা ইনক্লুসিভ করিয়ে নিয়ে আসার জন্য, যে ওয়ান স্টপ সার্ভিসে যেরকম বলা হচ্ছে আমরা একটা দ্বার পর্যন্ত চাই। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জানান, ট্যারিফ কমিশনের নীতি এবং আইএমএফ এর শর্তের বাইরে শুল্ক সুবিধা দেওয়ার সুযোগ নেই। ট্যারিফ কমিশনের সাথে আলোচনা ছাড়া কিন্তু আমরা কোনো ট্যারিফে চেঞ্জ করতে পারবো না। আইএমএফ কিছু বাধ্যবাধকতা আছে, আপনারা জানেন যে আইএমএফ প্রচুর নেগোসিয়েশন হয় এবং এই যে লোনের কিছু শর্ত থাকে, শর্তের কারণে আমরা কিন্তু চাইলে কোনো এক্সেমশন দিতে পারি। আলোচনায় এলডিসি গ্র্যাজুয়েশনের পরও বাংলাদেশের রফতানি শিল্পে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন ব্রিটিশ হাই কমিশনারের কর্মকর্তা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 13 বছর পর ঢাকায় আবারও পাকিস্তানি পণ্যের মেলা।
আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় 4 দিনব্যাপী মেলা চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। মেলায় 80টির মতো পাকিস্তানি কোম্পানি পণ্য নিয়ে হাজির হয়েছে। উদ্বোধনী দিনে আয়োজকরা জানান 2012 সালের পর এটাই বাংলাদেশে পাকিস্তানি পণ্যের বড় প্রদর্শনী। বাংলাদেশের পণ্য নিয়ে পাকিস্তানে মেলা আয়োজনের আশা প্রকাশ করেন তারা। পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিফ বলেন, দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করতেই বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। So let me know why we are here. I love Bangladesh because they love Pakistan. Organization of third Made in Pakistan exhibition in Dhaka is another milestone which will also encourage Bangladeshi businessmen to visit Pakistan and explore further trade opportunities. দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। দুর্গাপূজার আগে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের কলকাতা। সোমবার থেকে টানা বৃষ্টিতে শহরের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অন্তত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর সমান। এ চিত্র কলকাতা শহরের। পূজার আনন্দের মাঝেই সোমবার থেকে টানা বৃষ্টিতে নাকাল ভারতের কলকাতা। বৃষ্টির পানিতে সড়কে তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা। পানি পেরিয়েই কর্মস্থলে ছুটছেন অনেকে। এবারের এই বৃষ্টিকে নজিরবিহীন মনে করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন 5 ঘন্টায় কলকাতায় প্রায় 300 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এত বৃষ্টি হয়েছে যে খুব জল হয়ে গেছে। 72 সালে বেজেছে, তখন 3 দিন জল জমা ছিল। এখন তো তারপর থেকে আর এই প্রথম এতটা জল আমি আমার এই অবধি দেখি। অফিসে এসছি, সব বন্ধ। দুর্গা পূজা আছে না, কালকে ঘট স্থাপনা হয়েছে, 3 ঘন্টা হেঁটে হেঁটে এসছি। এরই মধ্যে জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে কলকাতা পৌরসভা কর্তৃপক্ষ। বৃষ্টি কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনে যান শহরের মেয়র। আমরা যেখানেই জল ফেলি কলকাতার জলটা পড়বে গিয়ে খালগুলোর থেকে যাবে নদীতে, নদীর থেকে যাবে সমুদ্রে। এই সবটাই ভরে রয়েছে, টুইটুম্বুর হয়ে রয়েছে। বৃষ্টিতে বেশি জলমগ্ন হয়েছে উত্তর ও দক্ষিণ কলকাতার বেশ কিছু এলাকা। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। জাপানে বাড়ছে বয়স্কদের সংখ্যা, পাল্লা দিয়ে কমছে শিশু জন্ম হারও। এতে অর্থনীতি ও সমাজ ব্যবস্থা ঠিক রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দেশটির সরকারের জন্য। সংকট মোকাবিলায় অবসর গ্রহণের বয়স বাড়ানোর পাশাপাশি শ্রমশক্তির ঘাটতি পূরণে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। তবে বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিবেশ বান্ধব নীতি এবং কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে আরও মনোযোগ দিতে হবে। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। জাপানের মোট জনসংখ্যা এখন প্রায় 12 কোটি। এর মধ্যে 65 বছর বা তার বেশি বয়সীদের সংখ্যায় প্রায় 3,70,00,000, অর্থাৎ প্রতি 3 জনের মধ্যে একজনই বয়স্ক। আরও উদ্বেগের বিষয় হলো 75 বছর বা তার বেশি বয়সীদের সংখ্যা দ্রুত বাড়ছে দেশটিতে। জাপানে জন্মহারও অতীতের যে কোনো সময়ের চেয়ে নিচে নেমে গেছে। গড়ে একজন নারী এখন মাত্র 1.2 শিশুর জন্ম দিচ্ছেন, যা জনসংখ্যা স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় 2.1-এর চেয়ে অনেক কম। এ কারণে জাপানের তরুণদের সংখ্যাও দ্রুত কমে যাচ্ছে। কর্মক্ষম জনগোষ্ঠী কমে যাওয়ায় শিল্প খাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে ভবিষ্যতে দেশটির জনগণের পেনশন ও স্বাস্থ্যসেবার খরচ মেটানো সরকারের জন্য আরও কঠিন হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা। চলমান এই সংকট মোকাবিলায় নানা উদ্যোগ নিয়েছে দেশটি। বয়স্কদের কর্মক্ষেত্রে সক্রিয় রাখার জন্য অনেক কোম্পানি অবসর গ্রহণের ক্ষেত্রে বয়স সীমা বাড়াচ্ছে। পাশাপাশি রোবট, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেশন ব্যবহার করে শ্রমশক্তির ঘাটতি পূরণের চেষ্টা চলছে। বিদেশি কর্মীদের জন্য নতুন ভিসা প্রোগ্রামও চালু করে বিভিন্ন খাতে তাদের অন্তর্ভুক্ত করারও পরিকল্পনা নেওয়া হয়েছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন জন্মহার বাড়াতে জাপানকে দীর্ঘমেয়াদী পরিবার বান্ধব নীতি, শিশু লালন পালন সহায়তা এবং কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির দিকে আরও মনোযোগ দিতে হবে। নয়তো আগামী কয়েক দশকে দেশের অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তা আরও সংকটের মুখে পড়বে আশঙ্কা তাদের। মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। লন্ডনে বাংলা টাউনের ব্রিকল্যান্ড বললেই চোখের সামনে ভেসে ওঠে ব্রিটেনের কারি শিল্পের উত্থানের গল্প। একসময় যে শিল্প ব্রিটিশ অর্থনীতিতে রেখেছিল বিশেষ ভূমিকা, সময়ের আবর্তনে তা হারাতে বসেছিল জৌলুস। 3 দিনব্যাপী ব্রিকল্যান্ড কারি ফেস্টিভ্যাল আয়োজনের মধ্য দিয়ে আবারও ভোজন রসিকদের ব্রিকল্যান্ডে ফিরিয়ে আনার চেষ্টা। লন্ডন থেকে বিস্তারিত সোয়েব কবিরের রিপোর্ট। শত শত মানুষের পদচারণায় মুখর হয়ে উঠে ব্রিটেনের কারি ক্যাপিটাল খেতাব পাওয়া ব্রিকল্যান্ড। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে এবং বাংলা টাউন বিজনেস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয় 3 দিনব্যাপী কারি ফেস্টিভ্যাল। সাংস্কৃতিক পরিবেশনা, বাহারি আয়োজন আর রঙিন শোভাযাত্রায় উৎসব মুখর হয়ে ওঠে পরিবেশ। 19 সেপ্টেম্বর শুরু হওয়া এই উৎসবের মূল দিন ছিল রোববার। কারি ফেস্টিভ্যালের উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। অনুষ্ঠানে আগত অতিথিরা কারি শিল্পকে আরো সমৃদ্ধ করার প্রত্যয়ে নানা দিক নির্দেশনা তুলে ধরেন। আমি কারি ব্যবসা বা ইন্ডাস্ট্রিকে সমর্থন দিয়ে আরো এগিয়ে নিতে চাই। পেশায় রয়েছে হাজার হাজার মানুষ, যুক্তরাজ্য জুড়ে রয়েছে হাজার হাজার দোকান, যা দেশটির অর্থনীতিতেও ভূমিকা রাখছে। আমি এই ফেস্টিভ্যালে এভাবেই সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করব। 9 বছর পরে কারি ফেস্টিভ্যাল আবার ব্রিকল্যান্ডে ফিরে এসছে, তো এটা জানতে পেরে খুব ভালো লাগছে। আমি খুবই আনন্দিত এটা যাতে বারবার আবর্তিত হতে থাকে এবং আজন্ম চলতে থাকে, কারণ এই কারি ইন্ডাস্ট্রির পিছনে আমাদের মাইগ্রেন্ট কমিউনিটি, বিশেষ করে আমাদের যে সিলেটি কমিউনিটি আছে, তাদের বিশাল অবদান আছে। 9 বছর পর কারি ফেস্টিভ্যাল আয়োজন হওয়ায় খুবই ভালো লাগছে। সামনে এই আয়োজন আরো বড় পরিসরে করার চেষ্টা থাকবে। বাংলাদেশি খাবারে স্বাদ নিতে ব্রিকল্যান্ডে আসা ভোজন রসিকরাও তুলে ধরেন তাদের অনুভূতির কথা। আমরা সবাই এখানকার খাবার ভীষণ পছন্দ করি। এখানে যারা খাবার পরিবেশন করছেন তাদের ব্যবহারও অনেক ভালো। আমি এখানে আসতে ভালোবাসি। এখানকার বাঙালি খাবারের স্বাদ দুর্দান্ত। ব্রিকল্যান্ডের এই উৎসব মুখর পরিবেশ আমার খুব ভালো লাগে বলেই আমি এখানে এসেছি। সবশেষ 2016 সালে অনুষ্ঠিত হয়েছিল কারি ফেস্টিভ্যাল। এটি শুধুমাত্র একটি উৎসবই নয়, বরং এটি প্রমাণ করেছে বাংলা টাউন এখনো বহন করছে কারি শিল্পের ঐতিহ্য, স্বাদ আর বৈচিত্র্যের প্রাণবন্ত ছাপ। বাংলাদেশিদের শ্রমে গড়া কারি শিল্প এখন নানামুখী সংকটে। লোকবল কম, আর্থিক খরচ সবকিছু মিলিয়ে রেস্টুরেন্ট বন্ধ হওয়ার পথে। নানা আয়োজন, নানা উদ্যোগ এখন সেই ঐতিহ্যকে আবার পুনরায় ফিরিয়ে আনার জন্য কাজ করছে কাউন্সিল সহ বাংলাদেশি নানা সংগঠন। শোয়েব কবির, সময় সংবাদ, ব্রিকল্যান্ড, লন্ডন। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। এশিয়া কাপের বিগ ম্যাচে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ আসরের সব থেকে শক্তিশালী দল ভারত। এই ম্যাচ জিতলে ফাইনালে 1 পা দিয়ে ফেলবে লিটন দাসের দল। টাইগাররা সমীহ পাচ্ছে মেন ইন ব্লুদের কাছ থেকেও। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। বিস্তারিত সাব্বির মিথুনের রিপোর্টে। ভারত বাংলাদেশ মানেই আলাদা উত্তাপ। রাজনৈতিক কারণ আছে, বৈশ্বিক মঞ্চে দু দলের ক্লোজ কিছু ম্যাচও আরেকটা কারণ। তবে ভারতের বিপক্ষে টি-20 ফরম্যাটে শক্তিমত্তায় বহুগুণে পিছিয়ে টাইগাররা। 17 দেখায় মাত্র 1 জয়, তাও বছর 6 আগে। তবুও ক্রিকেটটা যেহেতু অনিশ্চয়তার খেলা, দুবাইতে সব পরিসংখ্যান একপাশে রেখেই খেলতে নামবেন লিটনরা। বাংলাদেশকে আত্মবিশ্বাস যোগাবে তাদের সাম্প্রতিক ফর্ম। শ্রীলঙ্কাকে হারিয়ে মোমেন্টাম আছে টাইগার শিবিরে। টপ অর্ডার রান পাচ্ছে, রানে ফিরেছেন তাওহিদ হৃদয়ও। তাই তো সমীহ জানাচ্ছে টিম ইন্ডিয়া। দুবাইয়ের মন্থর উইকেটে দায়িত্বটা বেশি মোস্তাফিজ শেখ মেহেদির ওপর। উইকেটের আচরণ এ দুজনেরই পক্ষে, তবে পার্থক্য করে দিতে পারে ফিল্ডিং। দুবাইয়ে আউটফিল্ডে ফিল্ডিং করাটা কঠিন। পাকিস্তানের বিপক্ষে প্রায় 1 হালি সহজ ক্যাচ হাতছাড়া করেছে ভারত। মেন ইন ব্লুদের ওই ভুলগুলোই ম্যাচে এগিয়ে দিতে পারে বাংলাদেশকে। জেমস প্যামেন্টের অধীনে ফিল্ডিং সেশনে বাড়তি ঘাম ঝরিয়েছে টিম টাইগার। লিটনের চোট নিয়ে গুঞ্জন থাকলেও টিম ম্যানেজমেন্ট আশাবাদী টাইগার অধিনায়ককে নিয়ে। পেশির টানে যদিও এই ব্যাটার নিজের ব্যাটিং অনুশীলন করতে পারেনি পুরোপুরি। ভারতের বিপক্ষে টস ভাগ্যটাও হবে গুরুত্বপূর্ণ। দুবাইয়ের থেকে সাব্বির মিথুন,
সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে ডব্লিউটিওর প্রধানের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক। কলকাতার পত্রিকায় মির্জা ফখরুলের বক্তব্য নিয়ে রাজনীতির মাঠে তোলপাড়। বিএনপির কাছে ৩০টি আসন চাওয়ার দাবি অস্বীকার জামায়াতের। নির্বাচন ভণ্ডুলের চক্রান্ত দেখছে এনসিপি। এবং নিউ ইয়র্কে আখতারকে হেনস্থার প্রতিবাদে ফুঁসছে এনসিপি। রাজধানীতে বিক্ষোভ, নিরাপত্তায় ব্যর্থতার অভিযোগ, দায়ী কর্মকর্তাদের শাস্তি ও কনসুলেট প্রধানের পদত্যাগ দাবি। এ ছিল প্রবাসের সময়ের সঙ্গে থাকুন সময়।